স্বাগত এখন দুপুরে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি তানজিলা খান মিম। গণমানুষের নেতা জনাব তারেক রহমান তিনি সার্বক্ষণিক আমাদের সাহস জুগিয়েছেন। এই জন্য আমরা গণতন্ত্র পেয়েছি, দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। আমরা খুব লাঞ্ছিত হয়েছি। এই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা খুব আমাকে অত্যাচার করেছেন। তারা এখানে রাজপথে শহীদ হয়েছে। সমস্ত সবকিছু থেকে এই স্বৈর শাসক হাসিনার আমরা বিচার চাচ্ছি। দেশের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দেশনায়ক জনাব তারেক রহমান যখন যেভাবে আমাদেরকে ডাক দিয়েছেন, তখনই আমরা রাজপথে বেরিয়ে এসেছি সকল ভয়ভীতি উপেক্ষা করে। শাফিন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আজ, এবং সেই উপলক্ষে কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে বিএনপির সমাবেশ। বিপুল নেতাকর্মীদের উপস্থিতিও ইতিমধ্যে বিএনপি যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নয়াপল্টন, সেখানে প্রচন্ড অনেক নেতাকর্মীদের উপস্থিতি এবং স্লোগানে মুখরিত দেখা যাচ্ছে। ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন তারা সকলেই বক্তব্য রাখবেন। এ নিয়ে এখন দুপুরে জানাবো বিস্তারিত। তদন্তকারী কর্মকর্তা তাদের জড়িত থাকার বিষয়টা নিশ্চিত করেন এবং নিশ্চিত করার পরে কাদের কারণে এই হত্যা সংঘটিত হয়েছে এই সব বিষয়গুলিকে আর সামনে আনার জন্য বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদ্বয়ের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার বক্তব্য এবং এজাহারের বিষয়টি পর্যালোচনা করে উভয় পক্ষের বক্তব্য শোনার পর হত্যা মামলা বিদায় এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকার কারণে এই আসামির বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। নেতাদেরকে গ্রেপ্তার করে একটি মার্ডার মামলায় তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এটি সম্পূর্ণ কনস্টিটিউশনের ভায়োলেন্স এবং মানবাধিকারের ভায়োলেন্স হিসেবে আমরা মনে করি। লেখক শাহরিয়ার কবির, সাংবাদিক শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবুর 7 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে, যেখানে 3টি আলাদা মামলায় তাদের এই রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাবেক রেলমন্ত্রী সুজনের 3 দিন এবং রাশেদ খান মেননের আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এ নিয়েও এখন দুপুরে থাকছে বিস্তারিত। রাজধানী নয়াপল্টনে দুপুর 2:30টায় বিএনপির মহাসমাবেশ। উপস্থিত কেন্দ্রীয় ও দলীয় নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার, জাওয়াদ মাহমুদ এবং হাসিব বিল্লাহ। আমরা তবে শুরুতেই যাব জাওয়াদ মাহমুদের কাছে। জাওয়াদ, আপনার কাছে জানতে চাই, মহাসমাবেশে কোন কোন কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছে এবং নেতাকর্মীরা যারা রয়েছেন তাদের অবস্থান কি একটু বিস্তারিত আমাদের জানাবেন? যেটি বলছিলেন যে আজকে গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি তাদের এই যে কেন্দ্রীয় কার্যালয় পল্টনে একটি মহাসমাবেশের ডাক দিয়েছে। সেখানটিতে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই ধীরে ধীরে নেতাকর্মীরা আসা শুরু করেছেন। এবং আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন, আমি ঠিক বিএনপির যে মঞ্চটি যেটি করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেখানটিতে আমরা দেখেছি যে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা এসেছেন এবং এই সমাবেশটিতে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা এখন পর্যন্ত এসেছেন। সেটি আমাদের এই মঞ্চের সামনে আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার আছেন, তিনি বলতে পারবেন। কিন্তু আমি যেটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে বেলা 2:30টা নাগাদ এই সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু আমরা দেখেছি যে বেলা 12টা থেকেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই সমাবেশস্থলে অর্থাৎ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তারা জড়ো হতে থাকে। আপনাকে যদি জানিয়ে রাখি যে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়টি তার দক্ষিণে অর্থাৎ ফকিরাপুল মোড় থেকে এবং উত্তরে যদি বলি নাইটেঙ্গেল মোড়, এবং নাইটেঙ্গেল মোড় পার হয়ে কাকরাইল মোড় পর্যন্ত কিন্তু বিএনপির নেতাকর্মীরা তারা এখানটিতে জড়ো হয়েছে। এবং একই সাথে আজকে বিএনপির যে মহানগরগুলো আছে সেই মহানগরগুলো কিন্তু তারা একটি শোভাযাত্রা করছে, গণতন্ত্র শোভাযাত্রা।
এবং এই পল্টনে যারা এসেছেন তারা মূলত বলা হচ্ছে ঢাকার আশেপাশে যেসব জেলা এবং মহানগর রয়েছে, টাঙ্গাইল, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এই সব জায়গা থেকে আসলে নেতাকর্মীরা এসেছে। আমরা নেতাকর্মীদের দেখেছি তারা খুবই উৎসব মুখর একটি পরিবেশে তারা এসেছে। তাদের হাতে তাদের দলীয় পতাকা, জাতীয় পতাকা এবং তাদের মাথায় রং বেরঙের ক্যাপ এবং তাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত, পোস্টার সম্বলিত বিভিন্ন ব্যানার নিয়ে তারা এখানে আসছেন এবং তারা কিছুক্ষণ পর পরেই মুহুর মুহুর স্লোগান দিয়ে এই সমাবেশে আসছেন। এবং এই পল্টনে যে প্রবেশের যে পথগুলো রয়েছে সেই পথগুলোতে আমরা দেখছি কিছুক্ষণ পর পরেই ছোট ছোট মিছিল নিয়ে, আবার কখনো বড় মিছিল নিয়ে এই সমাবেশের স্থলে প্রবেশ করছে। আমরা দেখছি যে তাঁতি দল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল এরকম তারা ব্যানার নিয়ে আসলে এই জায়গাটিতে প্রবেশ করছে এবং এই সমাবেশটিতে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আলমগীর সভাপতিত্ব করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ছিল, বা যদি দেখানোর চেষ্টা করি আসলে এই ছিল এখন পর্যন্ত এই সমাবেশের সর্বশেষ পরিস্থিতি। মূলত 2:30 নাগাদ এই সমাবেশটা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এই ছিল সমাবেশ থেকে আমার কাছে সবশেষ। এবারে আমরা যাব সহকর্মী সিফাত শাহরিয়ারের কাছে। সিফাত, আপনার কাছে জানতে চাই সমাবেশে কোন কোন কেন্দ্রীয় নেতা উপস্থিত হয়েছেন এই মুহূর্তে? ইতিমধ্যে কেন্দ্রীয় নেতারা এখানে আসা শুরু করেছেন, তবে এখন পর্যন্ত বলার মতো উল্লেখযোগ্য কেউ এখনো আসেনি। এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি দক্ষিণ এবং উত্তরের যারা সভাপতি রয়েছেন তারা এসেছেন, তবে একবার স্থায়ী কমিটির সদস্য কাউকে আমরা এখন পর্যন্ত মঞ্চে দেখতে পাচ্ছি না। তবে এর আশপাশ মঞ্চের নিচে এবং এই পল্টনের আশপাশের যে মহাসড়কটি রয়েছে অর্থাৎ প্রধান সড়ক রয়েছে সেই প্রধান সড়কেও আমরা দেখেছি সারা দেশ থেকে নেতাকর্মীরা মূলত এখানে এসেছে। যদি আছে সারা দেশেই যে গণসমাবেশ সেটি কিন্তু হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত ধীরে ধীরে যে নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীরা এই আশপাশের এলাকায় এসে জড়ো হচ্ছে এবং অঙ্গ সংগঠনের যেই ব্যানারগুলো রয়েছে সেই ব্যানার নিয়ে বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা এখানে এসে জড়ো হচ্ছেন। আমরা নারায়ণগঞ্জ থেকে আসতে দেখেছি, অর্থাৎ ঢাকা বিভাগের যে ঢাকা জেলাগুলো রয়েছে সেগুলোর নেতাকর্মীরা এখানে এসে যুক্ত হচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন, মিছিল দিচ্ছে। তারা যেটি বলছেন যে গত 15 বছরে যারা নির্বিচার এবং নির্যাতনের শিকার হয়েছেন তারা এখানে এসে বিচার চাইছেন এবং তারা যেটি বলছেন যে খুব দ্রুত যাতে বিচার করা হয়। এবং আমরা যেটি দেখছি সালাউদ্দিন টুকু ইতিমধ্যে এসেছেন এবং আমরা আমানুল্লাহ আমানকেও দেখতে পাচ্ছি মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং যুবদল ঢাকা মহানগর উত্তরে যে আহ্বায়ক রয়েছেন তিনিও এসে উপস্থিত হয়েছেন এবং সদস্য সচিব রয়েছেন তিনি এসে উপস্থিত হয়েছেন। এবং এই যে সমাবেশকে ঘিরে গত 2 দিন আগেই এটি হওয়ার কথা ছিল, বৈরী আবহাওয়ার কারণে সেটা সম্ভব হয়নি। আমরা যেটি দেখছি যে যারা মিছিল নিয়ে আসছে তাদেরকে ব্যানারগুলো গুটিয়ে ফেলে সুশৃঙ্খলভাবে এখানে অবস্থান নেওয়ার জন্য কথা বলছেন এবং আজকে যেহেতু তারেক রহমান এখানে কথা বলবেন অনেকে প্রত্যাশা করছেন তারেক রহমান আজকে নতুন কোনো বার্তা নিয়েই আসবেন এবং বার্তা তাদেরকে দেবেন। এবং আমরা যেটি দেখছি ঢাকা মহানগর দক্ষিণ যুব দল এবং আমরা দেখছি তাদের ছাত্র দলের যারা এবং সাধারণ সম্পাদক তারা ইতিমধ্যে এখানে বুঝতে পাচ্ছেন কিছুক্ষণ পরে শুরু হবে 2:30 নাগাদ। সেক্ষেত্রে ইতিমধ্যে ইউনিটগুলোর যে প্রধান তারা এখানে উপস্থিত হয়ে গেছে এবং আমরা দেখছি মঞ্চে তারা অবস্থান গ্রহণ করছে এবং তার আশপাশে যারা কর্মীরা রয়েছেন তারা অবস্থান নিয়েছে। অর্থাৎ এখানে মূল যে আনুষ্ঠানিকতা সেটি শুরুর আগে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এই পল্টন এবং এর আশপাশের আমাদের পল্টন থেকে সবশেষ।
এবারে আমরা যাব সহকর্মী হাসিব বিল্লার কাছে। হাসিব, আপনার কাছে জানতে চাই, আপনি তো ফকিরাপুলের আছেন, সমাবেশ ঘিরে আশেপাশে সড়কের কি পরিস্থিতি এবং নেতাকর্মীরা এখনো পর্যন্ত কারাগারে এসেছেন, আরও কয়জন নেতাকর্মী আসা বাকি আছেন, কাদের অপেক্ষায় রয়েছেন, সকলে বিস্তারিত একটু জানাবেন আমাদেরকে। এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এই বিএনপির এই কর্মসূচিতে ঢাকা মহানগর এবং ঢাকা বিভাগের সবগুলো জেলা থেকে বিপুল পরিমাণ নেতাকর্মী আসছেন। আমি যে ফকিরাপুল মোড়ে দাঁড়িয়ে আছি, এখান থেকে এই পথ দিয়ে প্রবেশ করছেন দক্ষিণাঞ্চল এবং ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন এবং এসে এই পথ দিয়ে প্রবেশ করছেন। এই পুরো এলাকা আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই বিভিন্ন স্তরের নেতাকর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রবেশ করেছেন এবং বিএনপির যে প্রধান কার্যালয় রয়েছে পল্টনের কার্যালয়ের ঠিক কাকরাইল থেকে এই ফকিরাপুল পর্যন্ত এই পুরো সড়ক জুড়ে নেতাকর্মীদের অবস্থান এবং যারা এখান দিয়ে প্রবেশ করছেন আজকে তাদের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। কারণ এর আগে বিগত প্রায় 16 বছরের আওয়ামী লীগের শাসনামলে যখনই বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন তখনই তাদের মধ্যে একটি ভয় আতঙ্ক ছিল। বিভিন্ন সময় পুলিশের গ্রেপ্তার বা হয়রানি অথবা আওয়ামী লীগ সহ তাদের সহযোগী সংগঠনের বিভিন্ন হয়রানি বা হামলা, এরকম ভয় বা আতঙ্কের মধ্যে তারা সমাবেশে এসেছেন। কিন্তু এই 5 আগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির নেতাকর্মীরা বেশ উজ্জীবিত এবং তারা যে দীর্ঘদিন ধরে বলে আসছেন তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তারা এই বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থায় তারা সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটের দাবি করে আসছিলেন। ঠিক একই দাবিতে আজকেও তারা এই সমাবেশে এসে যোগ দিয়েছেন। কারণ তারা বলছেন যে আওয়ামী লীগ সরকারের পতন হলেও তারা যে মূল দাবি করে আসছিলেন সেই সরকারের সেই ফ্যাসিস্ট সিস্টেমের পতন হয়েছে, কিন্তু সরকারের পতন হয়েছে, কিন্তু তারা বলছেন যে এখনও যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচনের প্রত্যাশা করছেন, এই যেন সময় মতো এবং দ্রুততার সময় যেন নির্বাচন দিয়ে দেওয়া হয় এই ব্যাপারটি বলছেন। আপনি দেখছেন এই মিছিলটি আসে বিপুল বড় একটা মিছিল, এটি নরসিংদী জেলা থেকে এসেছে। নরসিংদী জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিএনপির এবং সহযোগী সংগঠনের নেতারা এই পথ দিয়ে প্রবেশ করছেন এবং বড় একটা মিছিল নিয়ে তারা বিভিন্ন বাস যোগে অথবা কেউ এই যেহেতু কমলাপুরে ট্রেন যোগে এখানে এসে এই কমলাপুরে ট্রেনে নেমে স্টেশন থেকে পায়ে হেঁটে মিছিল করতে করতে তারা এদিকে আসছেন। নরসিংদী সহ নারায়ণগঞ্জ এবং আরও আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসছেন এবং তারা বলছেন যে যেহেতু এর আগের 3টা নির্বাচনে তারা অংশ নিতে পারেননি এবং বিশেষ করে অংশ নেননি, কারণ তারা যে দাবি করে আসছিলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি করে আসছিলেন। যদিও এই দাবিতেই মূলত 1990-এর যে স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, ঠিক তারপরে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও কিন্তু আওয়ামী লীগ 2011 সালে এসে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়, তারপরে কিন্তু এই নির্বাচন নিয়ে একটি সংকট দেখা দেয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বিভাজন তৈরি হয় এবং তারপরে বিএনপি 2014 নির্বাচনে অংশ নেননি। সেই নির্বাচন আওয়ামী লীগ একতরফা নির্বাচন হয়েছিল, আওয়ামী লীগ সহ কিছু সংখ্যক দল সেই নির্বাচনে অংশ নিল, বিএনপি এবং তার সমমনা দলগুলো নির্বাচনে অংশ নেয়নি এবং এরপর 2018 সালে বিএনপি নির্বাচনে অংশ নিলেও মাঝপথে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল, কারণ সেই নির্বাচনকে রাতের ভোট বলা হয় এবং তারপরে অর্থাৎ রাতের বেলায় আওয়ামী লীগ তার এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভোট দিয়ে সেই ভোটকে বিতর্কিত করে দিয়েছিল এবং তারপরে 2024-এর যে 5 জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচনকে ডামি নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। আসলে এই যে বিএনপির নেতাকর্মীরা তারা এই নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্যই যে দাবি করে আসছিলেন এবং সেই সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকার করতে চায়, কিন্তু বিএনপির নেতাকর্মীরা বলছেন তারা সময় দিতে রাজি আছেন, কিন্তু এবং সেই সময়ের ব্যাপারে বা অন্তর্বর্তীকালীন সরকার যেন একটি রূপরেখা দেয় সেই ব্যাপারটা দাবি করে আসছেন এবং আজকে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যুক্ত হবেন, তিনি একটি বার্তা দেবেন। বিএনপির নেতাকর্মীরা সেই বার্তা শোনার অপেক্ষায় আছেন এবং তারা একটা দাবি করছেন বিশেষভাবে, যারা অনেকে আহত হয়েছেন, নিহত হয়েছেন, যারা এই আহত বা নিহত সঙ্গে জড়িত, হত্যা সঙ্গে জড়িত, তাদেরকে দ্রুততম সময় যেন বিচার করা হয়, এই দাবিগুলো তারা তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে। এই ছিল মিম এই আর কিছুক্ষণের মধ্যে রাজধানী নয়াপল্টনে
দুপুর 2:30টার দিকে বিএনপির মহাসমাবেশ হবে, সেই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন এখন দুপুর। নয়াপল্টনের মতোই ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিভাগীয় সমাবেশের খবর জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রামের কাজীর দেউরি থেকে যুক্ত আছেন সহকর্মী কাজী মাহফুজ, সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ এবং রংপুরে খোঁজ রাখছেন মোকাররম হোসেন। শুরুতেই চট্টগ্রামে যেতে চাই। মাহফুজ, জানাবেন যে বিভাগীয় সমাবেশ কখন নাগাদ শুরু হবে, কি পরিমাণ নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন? সূচির অংশ হিসেবে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে বিএনপির উদ্যোগে বিভাগীয় শহরগুলোতে যে শোভাযাত্রা এবং সমাবেশের আহ্বান করা হয়েছে সেটি কিন্তু চট্টগ্রামের কাজীর দেউরির আলমা সিনেমা এবং জমিতুল ফালা মসজিদের নিকটে যে মোড় রয়েছে সেখান থেকে মূলত শুরু হবে। ইতোমধ্যেই আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা বিভিন্ন থানা, ওয়ার্ড এবং পার্শ্ববর্তী জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে, এখানে জড়ো হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে মিছিল সহকারে তারা এখানে আসছেন ব্যানার ফেস্টুন নিয়ে। এবং এই সমাবেশে আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার নেতৃত্ব দিবেন, পরবর্তীতে সমাবেশে তিনি যোগ দিবেন। এছাড়া স্থানীয় এবং মহানগরের যে নেতৃবৃন্দ আছেন, জেলার যারা নেতৃবৃন্দ আছেন তারাও অংশগ্রহণ করবে। এবং এই সমাবেশে আসলে যারা যোগ দেওয়ার জন্য আসছেন, শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করতে আসছেন তারা বলছেন যে বিগত 16 বছর এই দেশের মানুষ কিন্তু গণতন্ত্রের স্বাদ গ্রহণ করতে পারেনি। অনেকটা গণতন্ত্রের আবরণে এক নায়কতন্ত্র, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, যার কারণে মানুষ তাদের মিছিল মিটিং করতে পারেনি, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারা তাদের কথা বলার স্বাধীনতা হারিয়েছে। সেই জায়গাতে আসলে গেল আগস্টের 5 তারিখে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং তারই মধ্য দিয়ে মানুষ গণতন্ত্রের স্বাদ পেতে শুরু করেছে, তারা এমনটি বলছেন। এবং সেই গণতন্ত্র রক্ষার জন্য এবং তারা বলছেন, আমাদেরকে জানিয়েছেন যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ পরিপূর্ণ গণতন্ত্রের সুফলটা পাবে, এমনটি তারা আমাদেরকে বলছেন। তো সব কিছু মিলিয়ে নির্দিষ্ট যে সময় অর্থাৎ 2:30টার পর থেকেই তারা বলছেন যে শোভাযাত্রা শুরু হবে, এরপরে যে সমাবেশ সেই কার্যক্রম শুরু হবে। তো আমার কাছে ছিল চট্টগ্রামের কাজীর দেউরি এলাকা থেকে বিএনপির আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে যে র্যালি এবং সমাবেশ তার সবশেষ তথ্য। সিলেটে যেতে চাই, গুলজার রয়েছেন। গুলজার, জানাবেন যে এর আগেও এই আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি সমাবেশ করেছে, তবে সেই সময় থেকে এখনকার একটা পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা কেমন দেখছেন? আচ্ছা দেখুন, আসলে দীর্ঘদিন পরে যে সিলেট বিএনপির যে বিভাগীয় আয়োজন এটি অনুষ্ঠিত হচ্ছে, প্রায় 15 থেকে 16 বছরের মধ্যে এরকম আয়োজন তারা করতে পারেনি। এবং আজকে মূলত দুপুর 2টা থেকেই সিলেটের যে আলিয়া মাদ্রাসা মাঠ, সেখানে সিলেট মহানগরের যে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী সহ পুরো জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী কিন্তু তাদেরই বিভাগীয় যে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তাদের যে আয়োজন সমাবেশ সেখানে তারা অংশ নিয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে সিলেট বিভাগের অন্য যে 3 জেলা, বিশেষ করে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ 4টি জেলার এই বিএনপির সকল অঙ্গ সংগঠনের যে সকল নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু খুব উৎফুল্লিত হয়েই কিন্তু তারা এই আয়োজনে অংশ নিয়েছেন। ব্যতিক্রম বলতে আমরা যেটা দেখি যে বিভিন্ন সময়ে একটি রাজনৈতিক দলের যে ধরনের আয়োজন থাকে সেই আয়োজনগুলো এখানে রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয়তাবাদী দল বিএনপির যে তাদের দলীয় পতাকা, পাশাপাশি হচ্ছে তাদের দলীয় প্রধানদের এবং বিএনপির উচ্চ পর্যায়ের যে সকল নেতাকর্মী আছেন তাদের ব্যানার, ফেস্টুন সহ ছবি সম্বলিত রঙিন পোস্টার নিয়ে আসলে মিছিলে সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছেন যারা বিএনপি সমর্থিত। এবং এই আয়োজন থেকে আমরা যতদূর দেখেছি যে নেতাকর্মীরা যে ধরনের উৎফুল্ল বা তারা যে ধরনের আয়োজন বা মহা খুশির একটি যে ভাব সেটি কিন্তু আসলে প্রকাশিত হচ্ছে। এবং আমরা যতটুকু যে এখানকার বিএনপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, যিনি ভাইস চেয়ারম্যান জাতীয় নির্বাহী কমিটির, পাশাপাশি হচ্ছে তিনি বিএনপির যে জেলা এবং মহানগর পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু এখানে অংশ নিয়েছেন। এবং আমরা দেখেছি যে এইভাবে তাদের আয়োজন আজকে চলতে থাকবে। মূলত এই আয়োজন শেষে তাদের একটি শোভাযাত্রা
শোভাযাত্রা রয়েছে এবং শোভাযাত্রাটি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে রেজিস্ট্রারি মাঠে গিয়ে শেষ হবে। যেহেতু আমরা এই আয়োজনে রয়েছে, পরবর্তীতে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। গুলজার বলছিলেন যে সম্মুখ সারির নেতাদেরকে পেয়ে উজ্জীবিত যারা কর্মীরা রয়েছেন, রংপুরে মোকাররম আছেন, মোকাররম জানাবেন যে সেখানকার পরিস্থিতি কেমন, জাতীয় নেতা যারা রয়েছেন, যারা সেখানকার সম্মুখ সারির বড় নেতা রয়েছেন, তারা উপস্থিত হয়েছেন কিনা সমাবেশস্থলে? শাফিন, সমাবেশস্থলে এখনও কেন্দ্রীয় নেতারা উপস্থিত না হলেও রংপুরের অলিগলি এবং বিভিন্ন সড়কে কিন্তু বিভিন্ন উপজেলা থেকে আগত যে নেতাকর্মীরা রয়েছে তাদের ঢল নেমেছে। বাস, মোটরসাইকেল, ট্রাক, পিকআপ ভর্তি করে যে যেভাবে পেরেছে রংপুর শহরে প্রবেশ করেছে। তবে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখনই কিন্তু সমাবেশস্থলে তারা উপস্থিত হয়নি। তারা অপেক্ষা করছেন যে সেই মিছিলগুলো একযোগে করে কিভাবে একটি বড় শোভাযাত্রা দিয়ে এই জায়গায় এসে উপস্থিত হওয়া যায়। কালেক্টর যে ময়দান রয়েছে সেখানে কিন্তু দীর্ঘ সময় পরে বিএনপির এই বড় জমায়েত, সেই বড় জমায়েতকে ঘিরে কিন্তু নেতাকর্মীরা প্রচণ্ড রকমের উজ্জীবিত এবং তাদের হাতে যে দলীয় এবং জাতীয় পতাকা শোভা পাচ্ছে, তাদের মাথায় কবজিতে জাতীয় পতাকার রঙের যে বিভিন্ন আলপনা সেগুলো আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বিএনপির যে সহযোগী সংগঠনগুলো রয়েছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সেই দলের নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছে এবং মহিলা দলের নেত্রীদেরকেও আমরা স্লোগান দিতে দেখছি এবং মঞ্চ পুরোপুরি প্রস্তুত রয়েছে। এখানে কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি আসবেন, তিনি বক্তব্য রাখবেন এবং দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি এখন একেবারে উজ্জীবিত অবস্থায় তাদের যে দলীয় নির্দেশনা সেটি তারা শুনবার চেষ্টা করবেন এবং কেন্দ্রীয় নেতাদের বক্তব্য, পরবর্তীতে দল পরিচালনা এবং জাতীয় যে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে দলের ভূমিকা কীরকম হবে, নেতাকর্মীরা কী ধরনের ভূমিকা পালন করবেন এবং জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কীভাবে আরও জনগণের কাছাকাছি যাওয়া যায় সেই বক্তব্য শুনবার জন্য এবং দলের নির্দেশনা জানবার জন্য কিন্তু মানুষজন এখন অপেক্ষা করছে। সমাবেশ শুরু হবে আরও কিছুক্ষণ পরে। পরের সংবাদে নিশ্চয়ই আমরা সে ব্যাপারে বিস্তারিত জানাতে পারবো। শাফিন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এখন দুপুরে একটা বিরতির পর ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। বিগত সরকারের সময়ে চাহিদা মতো তথ্য উপাত্তের প্রাক্কলন করতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছেন 24টি সরকারি দপ্তরের কর্মকর্তারা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাছে তারা এই অভিযোগ করেন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে বৈঠক শেষে কথা জানিয়েছেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি আরও জানান, পরিকল্পনার কাজ শেষ হয়েছে, শ্বেতপত্র লেখার কাজ শিগগিরই শুরু করবে কমিটি। আমাদের পরিকল্পনার কাজ শেষ হয়ে গেছে, আমরা এখন লেখার দিকে আগাচ্ছি এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের অংশীজনের সাথে আলোচনাও করব। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যেই আমরা উন্মুক্ত আহ্বান জানিয়েছিলাম জমা দেওয়ার জন্য নাগরিকদের বা সংশ্লিষ্ট ব্যক্তিদের, অত্যন্ত ভালো সাড়া পাওয়া গেছে। আমরা সেগুলোকে আমরা এখন নিজেদের ভিতরে পর্যালোচনা করে দেখছি এবং খুব দ্রুতই আমরা ঢাকার বাইরে অন্তত একাধিক স্থানে আমরা টাউন হল মিটিং করব, যাতে ঢাকার বাইরেও যে অংশীজন আছে তাদের মতামত আমরা পেতে পারি। যেই সমস্ত প্রাক্কলনগুলো করা হয় সেই প্রাক্কলনগুলোর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। রেমিটেন্সের প্রবাহ ফিরেছে ইতিবাচক ধারায়, যা রিজার্ভেও প্রভাব রাখছে। তবু আর্থিক খাত সংস্কার ও বাজেট সুবিধা বৃদ্ধিতে দাতা সংস্থাগুলোর সাথে বৈঠক চলমান রাখছে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক। তারা ধারাবাহিকতায় আইএমএফ ও বিশ্ব ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের বৈঠক চলছে। বিস্তারিত জানাতে এই বিষয়ে খোঁজ রাখছেন সহকর্মী সেলিয়া সুলতানা, তার সাথে যুক্ত হচ্ছে। সেলিয়া, জানাবেন যে বৈঠকে বাজেট সহায়তা বা উন্নয়ন সহায়তা সহ আরও কী কী বিষয় নিয়ে আলাপ হচ্ছে? মূলত আপনারা জানেন যে বিশেষ করে বাজেট সহায়তা এবং উন্নয়ন যে সহায়তাগুলো রয়েছে সেটির জন্য কিন্তু শুধুমাত্র আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকই নয়, এডিবি এবং ইউএস থেকেও কিন্তু বেশ কয়েকটি দফায় কিন্তু বৈঠক হচ্ছে এবং সকাল থেকে কিন্তু বৈঠক চলছে। এরই মধ্যে কিন্তু আইএমএফের যে বৈঠকটি সেটি শেষ হয়েছে এবং সেখানে কিন্তু বেশ কিছু বিষয়, বিশেষ করে আর্থিক খাত সংস্কারের বিষয়গুলো কিন্তু বলা হচ্ছে যে সেই বিষয়গুলো যেন গুরুত্বের সাথে দেখা হয়। সেখানে যে বিশ্বব্যাংক, যে আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি বিশ্বব্যাংক যে $1 বিলিয়ন দেওয়ার কথা বলা হয়েছে, সেখানে কিন্তু তারা বলছে সর্বনিম্ন যে বেসিস পয়েন্টের হিসেবে তারা আসলে এই রেটটি নির্ধারণ করবেন এবং অন্যান্য যে বিষয় রয়েছে কিছুক্ষণ পরেই কিন্তু আবার 122টি
করসপন্ডেন্ট ব্যাংক যাদের সাথে এলসির বিষয় রয়েছে, বাংলাদেশ থেকে যে এলসিগুলো বিদেশে করার সময় যে লেনদেনগুলো হয় সেখানে তারা তাদের বক্তব্যগুলো রাখার জন্য কিন্তু কিছুক্ষণ পরই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কিন্তু তারা বৈঠকে বসার জন্য আসবেন। এটিও কিন্তু এলসি যে নিরসন সেটির কথা বলা হয়েছে। তবে যে বিষয়টি হচ্ছে এখানে ইতিবাচক বলা হচ্ছে সেটি হচ্ছে গভর্নর কিন্তু যখন এই সংস্থাগুলোর সাথে, আর্থিক সংস্থাগুলোর সাথে বসছেন, তিনি কিন্তু একটি উদাহরণ দিচ্ছেন যে ইসলামী ব্যাংকের মতো যে ব্যাংকটি ইতিবাচক ধারায় ফিরেছে, তিনি কিন্তু একটি কথা বলেছেন যে ইটস ফিল রিলিফ, কিছুটা স্বস্তিদায়ক ব্যাংক খাতটি, যার কারণে কিন্তু আমরা এরই মধ্যে জানতে পেরেছি যে যুক্তরাষ্ট্র থেকে যে ঋণের বিষয়টি দেন দরবার করা হচ্ছে সেখানে আসলে খুব দ্রুতই একটি বড় অঙ্কের সহায়তা পাওয়া যাবে। সেটির জন্য অবশ্য ম্যাক্রো ইকোনমিক যে স্ট্যাবিলিটি রয়েছে সেটি যেমন দেখাতে হবে, ঠিক একইভাবে যে রাজনৈতিক যে এক ধরনের স্থিতিশীলতা সেটিও কিন্তু বাংলাদেশকে দেখাতে হবে আগামী অক্টোবরের মধ্যে। অর্থাৎ সব কিছু মিলে বিভিন্ন সংস্থাগুলোর সাথে যে দেন দরবারগুলো চলছে, অর্থনৈতিক বিষয়, ব্যাংক খাত সংস্কার এবং সেখানে যে সাপোর্ট বিষয়গুলো রয়েছে, সেখানে আসলে সর্বনিম্ন যে ঋণের সুবিধা, সুদের হার নিয়ে এই জায়গাগুলো কিভাবে সংস্কার করা যায় সেটির উদ্যোগই কিন্তু নিচ্ছে। এবং আমরা কিন্তু এখন পর্যন্ত জানতে পেরেছি বাংলাদেশ ব্যাংক থেকেই আমরা জানতে পেরেছি প্রত্যেকটি সংস্থা কিন্তু ইতিবাচক একটি ধারণা নিয়ে যাচ্ছে এবং ইতিবাচক একটি যে পরিকল্পনা সেটি তারা চিন্তা করছে যে হয়তো সামনে বাংলাদেশের অবস্থা, আর্থিক অবস্থা বেশ কিছুটি উন্নত হতে পারে। এই ছিল মূলত আমার কাছে বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন যে সংস্থাগুলোর সাথে আলোচনা চলছে, অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলছে, তার সর্বশেষ। আন্তর্জাতিক দাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্ব ব্যাংকের সাথে আলোচনা করছে বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক অর্থ মন্ত্রণালয়। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। দেখছেন এখন দুপুর। দুই সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরকে আলাদা হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আইনজীবীরা জানান, হত্যা মামলা ছাড়াও আসামিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এদিকে সাবেক রেলমন্ত্রী সুজনের ৩ দিন এবং রাশেদ খান মেননের আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। জুলাই ও আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনে হামলা ও গুলি করে হত্যার অভিযোগে আলাদা মামলায় সেনা ও পুলিশের বিশেষ নিরাপত্তায় মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হয় সাংবাদিক শ্যামল দত্ত, মুজাম্মেল হক বাবু ও ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে। এ সময় রমনা থানায় দায়ের করা হত্যা মামলায় মুজাম্মেল হক বাবু ও শাহরিয়ার কবিরের ১০ দিন ও ভাসানটেক থানায় হত্যা মামলায় শ্যামল দত্তের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে শুনানি শেষে প্রত্যেককে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। হুকুমদাতারা কারা আছে, নির্দেশদাতা কারা আছে এবং কাদের কারণে এই হত্যা সংঘটিত হয়েছে, এই সব বিষয়গুলিকে আর সামনে আনার জন্য, তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আসামি পক্ষে আইনজীবীরাও সেখানে ওকালতনামা দিয়ে তাদের এই রিমান্ডের বিরুদ্ধে এবং জামিনের জন্য প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদ্বয়ের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন অভিযুক্তরা। আসামি পক্ষের আইনজীবীরা বলেন, ষড়যন্ত্রের শিকার তারা। ঘটনাস্থলে পুলিশের 30 থেকে 35 জন হচ্ছে পুলিশ বাহিনীর সদস্য, পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের লোকজন অস্ত্রসহ উপস্থিত ছিল। কোনো সাংবাদিক অথবা সাংবাদিক রিপোর্টার, প্রতিবেদক বা হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার বা ব্যবস্থাপনা পরিচালক এই ধরনের ঘটনাস্থলে উপস্থিত ছিল। এই ধরনের কোনো বিষয়বস্তু কিন্তু মামলার এজাহার বা ফরওয়ার্ডিংয়ে নেই। একই দিন দুপুরে আদালতে আনা হয় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকেও। এ সময় যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় তার 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। এ সময় আদালতে নিজের অসুস্থতার কথা জানান নুরুল ইসলাম সুজন। দাবি করেন ঘটনার সময় ঢাকায় ছিলেন না তিনি। এটা সম্পূর্ণ ফেক একটি মামলা, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য মূলত এই মামলাটি দায়ের করা হয়েছে। আমরা ইদানিং লক্ষ্য করছি বাংলাদেশের যত জনপ্রিয় এমপি মন্ত্রীদেরকে এবং নেতাদেরকে গ্রেপ্তার করে একটি মার্ডার মামলায় তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এটি সম্পূর্ণ কনস্টিটিউশনে ভায়োলেন্স এবং মানবাধিকারের ভায়োলেন্স হিসেবে আমরা মনে করি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছে এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের পরিবর্তে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। একই দিন 2018 সালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপর হামলা মামলায় রাশেদ খান মেননের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
সোমবার সকালে ময়মনসিংহ থেকে আটক করে দুই সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে রাতে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা হয় ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে। একই দিনে রাতে রাজধানীর শ্যামলী থেকে গ্রেপ্তার করা হয় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। এখন দুপুরে একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। চলতি ও আগামী বছর বাংলাদেশকে 2টি বাজেট সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। সকালে সচিবালয় সংস্থাটির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় ব্যাংকের তারল্য সংকট নিরসনেও বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। সকালে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ এ ভার্গিস। বৈঠকে সংস্থাটি বাংলাদেশের অর্থনৈতিক খাতের সংস্কার ও বাজেট সহায়তার আশ্বাস দেয়। এজন্য যেসব শর্ত দেয়া হবে সেগুলো যেন বাস্তবায়নযোগ্য হয় তা দেখার জন্য বিশ্বব্যাংককে বলা হয়েছে। আমরা যেটা বলেছি, আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি। তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ডোনার আমাদের। অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো ওয়াশিংটন ডিসি। মোটামুটি ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরও ডিসকাশন হবে। রেমিটেন্সের প্রবৃদ্ধি বাড়ায় বেড়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ফর্মুলায় আগামী 2 থেকে 3 মাসের দায় মিটিয়ে এটি এখন $20 বিলিয়ন কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হুসনে আরা শিখা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী 24,300 মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। এটি গত বছরের একই সময়ের তুলনায় 60% প্রবৃদ্ধি এবং জুলাই থেকে 90% প্রবৃদ্ধি। আন্তঃব্যাংক কেনাবেচা বিনিময় হার বাজার ভিত্তিক করায় এই ইতিবাচক সাড়া বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। বাজারে এই মুহূর্তে প্রতি ডলারের সিলিং রেট 120 টাকা। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে কারণ রেমিটেন্সের প্রবৃদ্ধি ঘটছে। গত অর্থবছরের তুলনায় এই অর্থবছরে প্রায় 60% প্রবৃদ্ধি হয়েছে এবং আমরা যদি জুলাইয়ের সাথে অগাস্টের প্রবৃদ্ধি ধরি তাহলে এটা প্রায় 90% প্রবৃদ্ধি হয়েছে। আন্তঃব্যাংক ফরেন এক্সচেঞ্জ সেটাকে সক্রিয় করা হয়েছে। ব্যাংকগুলো চাইলে নিজেরা ডলার কেনা বেচা করতে পারছে এবং বিনিময় হার বাজার ভিত্তিক করা হয়েছে। ডলারের দাম বর্তমানে 118 থেকে 120, বিসি সেলিং রেট 120 এর বেশি হবে না। ব্যাংকিং চ্যানেলে ডলারের যে দাম তার সাথে কার্ড মার্কেটের দামের পার্থক্য এখন 1% চাইতেও কম এবং আন্তঃব্যাংক লেনদেন সক্রিয় থাকার কারণে ফরেন এক্সচেঞ্জ রেটের যে মার্কেট বা ডলারের রেট এটা স্টেবিলাইজড থাকবে বলে আমরা মনে করি। এখন দুপুরে আরেকটি বিরতি নেব, ফিরছি একটু পর। ফিরলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য 12 ঘন্টা একটি ঝোপের মধ্যে ওঁত পেতেছিলেন হামলাকারী রায়ান ওয়েসলি রুথ। তার বিরুদ্ধে বন্দুক আইনে 2টি মামলা দায়ের করা হয়েছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে জানাতে তদন্ত চালিয়ে যাচ্ছে এফবিআই। ইউক্রেনের কঠোর সমর্থক এই হামলাকারী ট্রাম্পের কড়া সমালোচক ছিলেন। এদিকে নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের প্রশংসা করেছেন ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। 2 মাসের ব্যবধানে আবারও বন্দুক হামলার শিকার হলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এই যাত্রায়ও বেঁচে যান তিনি। স্থানীয় সময় রোববার বিকালে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে গলফ খেলার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছুড়ে হামলাকারী। তবে এর আগেই ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা বন্দুকধারীকে লক্ষ্য করে গুলি করে। একটি এসকেএস আধা স্বয়ংক্রিয় লোডেড রাইফেল, 2টি ব্যাকপ্যাক ও একটি গোপ্রো ক্যামেরা রেখে গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় বন্দুকধারীকে আটক করে ট্রাম্পের নিরাপত্তা বাহিনী। হামলাকারীর গাড়ির নাম্বার প্লেটও ভুয়া ছিল।
পরে অক্ষত অবস্থায় ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। ট্রাম্পকে হত্যার জন্য গলফ ক্লাবের কাছেই একটি ঝোপের মধ্যে 12 ঘন্টা লুকিয়েছিলেন 58 বছর বয়সী রুথ। তার বিরুদ্ধে বন্দুক সম্পর্কিত আইনে 2টি মামলা দায়ের করা হয়েছে। পরে স্থানীয় ফেডারেল আদালতের এক সংক্ষিপ্ত শুনানিতে সিক্রেট সার্ভিস জানায় হামলাকারী ট্রাম্পকে লক্ষ্য করে কোনো গুলি চালাতে পারেনি। ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার্কিন অ্যাটর্নি সংবাদ সম্মেলনে বলেন, হত্যাচেষ্টার উদ্দেশ্য বের করতে তদন্ত চালিয়ে যাবে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI। হত্যাচেষ্টার রহস্য উদ্ঘাটনে হামলাকারীর সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট পর্যালোচনা করছে তারা। He has been charged by a criminal complaint in the Southern District of Florida with firearms offenses related to an incident which occurred yesterday at Trump International Golf Course right here in West Palm Beach. Shows that the subject was in the vicinity of the golf course roughly 12 hours before the engagement with the United States Secret Service. He wanted to recruit Afghan soldiers and others to fight for Ukraine. আদালতের নথি থেকে জানা যায়, হামলাকারী রুথের বিরুদ্ধে এর আগেও 2টি মামলা হয়েছে। 2002 সালে লাইসেন্সবিহীন স্বয়ংক্রিয় অস্ত্র রাখার দায়ে একটি এবং 2010 সালে আরেকটি চুরির মামলায় দোষী সাব্যস্ত হয়। এর আগের মার্কিন নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করলেও এবার বাইডেন ও কামালাকে সমর্থন জানিয়ে প্রচারণা চালান তিনি। এদিকে সিক্রেট সার্ভিসের সদস্যদের ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, তাদের সর্বাত্মক চেষ্টায় এবারও প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। গেল জুলাই মাসে পেনসিলভেনিয়ার সমাবেশে ট্রাম্প গুলিবিদ্ধ হওয়ার পর মার্কিন নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে সব মহলে। এর জেরে পদত্যাগ করেন সিক্রেট সার্ভিসের প্রধান। তানভীর জানি, এখন বিশ্ব। বন্যায় বিপর্যস্ত মধ্য ইউরোপ। চেক রিপাবলিকের অস্ট্রাভা থেকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হচ্ছে বন্যা দুর্গতদের। বাঁধ ভেঙে বন্যার পানিতে প্লাবিত হয়েছে অস্ট্রাভার শিল্পাঞ্চল। পোল্যান্ডের নিসা শহরে বালুর বস্তা দিয়ে বাঁধ ভাঙা ঠেকানো হচ্ছে। বন্যায় বিপর্যস্ত হাঙ্গেরি, রোমানিয়া আর অস্ট্রিয়াও। মধ্য ইউরোপে স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19 জনে। এদিকে বন্যায় এশিয়ার দেশ মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে 236-এ। বিস্তারিত জানাবেন ঈশিতা ব্রহ্ম। মধ্য ইউরোপের চেক রিপাবলিকে হঠাৎ করেই বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় হেলিকপ্টার দিয়ে চলছে উদ্ধার কাজ। উত্তর পূর্বাঞ্চলের শহর অস্ট্রাভার অড্রা ও অপাভা নদীর মিলনস্থলে বাঁধ ভেঙে প্লাবিত হয়ে গেছে শহরের শিল্পাঞ্চল। অস্ট্রাভার পেট্রোকোভিচে পানি নেমে যাওয়ায় চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। সোমবার পর্যন্ত বন্যার পানিতে ডুবেছিল অস্ট্রাভার অনেক এলাকা। গেল 2 দশকে ইউরোপে এত ভয়াবহ বন্যা দেখেনি কেউ। চেক রিপাবলিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অনেক মানুষ। Jak jsem to prostě viděla, tak jsem prostě utíkala, protože voda... Kdyby jsme byli mrtví, my už jsme takový jednou už byli, když byl covid, já bych to upřesnil taky. Jsme v záplavové zóně, teď musíme čekat, až to klesne trochu. এদিকে পোল্যান্ডের নিসা শহরে ক্লোদোজকা নদীর পানি বাঁধ ভেঙে পুরোপুরি লোকালয়ে প্রবেশের আশঙ্কায় সামনে ফেলা হয়েছে বালুর বস্তা। পোল্যান্ডের দক্ষিণাঞ্চলের এই শহরে 40,000 বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় নিরাপত্তা কার্যালয়। এই দুর্যোগ মোকাবিলায় $26 কোটি দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল ঘোষণা করেছে পোল্যান্ড কর্তৃপক্ষ। বাঁধ ভেঙে বন্যার পানিতে তলিয়ে গেছে পোল্যান্ডের ঐতিহাসিক শহর লাদেক দ্রোজ। স্থানীয়রা বলছেন, শহরে এমন সর্বনাশ বহু বছর দেখেননি তারা। Woda przyszła, praktycznie od piątku zaczęło padać. Woda się zaczęła podnosić, a taka fala kulminacyjna. Asfalty są pozrywane. Miasto nie ma funduszy tak naprawdę na naprawę tego. Te stronie poszła aż pod, jak te drzewa tutaj, wszystko tam pod ten, dlatego to wszystko przesunęło. এদিকে দানুবে নদীর পানি যেন লোকালয়ে প্রবেশ করতে না পারে সেজন্য বালুর বস্তা ফেলে পানি আটকাচ্ছেন হাঙ্গেরি কর্তৃপক্ষ। গেল সপ্তাহে এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে চেক রিপাবলিক আর হাঙ্গেরি সীমান্ত। বন্যায় বিপর্যস্ত রোমানিয়া আর অস্ট্রিয়াও। বিশ্ব উষ্ণায়নের প্রভাব বেশ দ্রুত গতিতে পড়ছে ইউরোপ মহাদেশের ওপর, যে কারণে অতিরিক্ত বৃষ্টি, বন্যা আর ঝড়ের কবলে পড়ছে এই মহাদেশ। এদিকে টাইফুন ইয়াগির প্রভাবে ভয়াবহ বন্যার কবলে পড়েছে মিয়ানমার। জাতিসংঘ বলছে, সেনাশাসিত অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত হতে পারে 6 লাখের বেশি মানুষ। এর আগে টাইফুন ইয়াগির আঘাতে চরম ক্ষতিগ্রস্ত হয় চীন ও ভিয়েতনাম। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।